আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আর্টিকেল এন্ড কেস। আর্টিকেল তোমরা সবাই জানি, তাই না? ইংলিশে আমরা আর্টিকেল জানি না, এমন যার মানে আমাদের আর্টিকেল আছে। আচ্ছা, যার মানে প্রত্যেকটা নাউনের আগে একটি করে আর্টিকেল বসে। প্রত্যেকটা নাউন, নাউন বলতে কি বোঝায়? যে কোনো নামকেই কিন্তু নাউন বলে। আর এই প্রত্যেকটা নাউনের আগেই একটি করে আর্টিকেল বসে। এখন হচ্ছে জার্মানের কেস। জার্মানের কেস হচ্ছে চারটা। একটা হচ্ছে নমিনাটিভ কেস, এটা হচ্ছে সাবজেক্ট। আকুজাটিভ কেস, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মানে এটা দ্বারা অবজেক্ট বোঝায়। আর একটা হচ্ছে ডাটিভ কেস, এটা দ্বারা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বোঝায়। আর একটা হচ্ছে গেনিটিভ কেস, এটা হচ্ছে পসেসিভ কেস। আর এই যে গেনিটিভ কেস, এটা আপনাদের এ ওয়ানে লাগবে না, এটা A2 তে গিয়ে তারপর আপনাদের প্রয়োজন পড়বে। এখন আমরা এই তিনটা শিখবো, আর এই তিনটা থেকে আজকে আমরা শুধু নমিনেটিভ কেসটা শিখবো। আচ্ছা, তারপর আছে হচ্ছে যার মানে তিন ধরনের জেন্ডার রয়েছে: মাস্কুলিন পুরুষবাচক, ফেমিনিন স্ত্রীবাচক, নয়টার হচ্ছে বস্তুবাচক। আর আর্টিকেল ইন জার্মান হচ্ছে এই যে ডেয়া, ডি, ডাস। দেয়া হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে, মানে মাস্কুলিন মানে কি পুরুষবাচক কোনো কিছুর ক্ষেত্রে দিয়া হবে। ফেমিনিন হচ্ছে মহিলা স্ত্রীবাচক, স্ত্রীবাচক কিছুর ক্ষেত্রে ডি হবে। আর নয়টার ক্ষেত্রে ডাস হবে, অর্থাৎ বস্তুবাচকের ক্ষেত্রে ডাস হবে। এরকম কি বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন তাহলে আমরা এই যে উদাহরণগুলো আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু এখন কি শুরু করছেন নাকি? আমি আসতে একটু লেট হয়েছে। আসলে শুরু করছি, বাট এই যে এই একটা পেজ মিস গেছে। আচ্ছা, আমি আবার একটু করে দিই। প্রত্যেকটা নাউনের আগে একটি করে আর্টিকেল বসে। হ্যাঁ, মানে যে আপনি যার মানে যে কোনো নাউন আহ লিখতে গেলে নাউনের আগে আর্টিকেল বসাতেই হবে, বাধ্যতামূলক। আর যার মানে হচ্ছে চারটা কেস আছে: নমিনাটিভ কেস, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আকুজাটিভ কেস, এটা মূলত ডিরেক্ট অবজেক্ট কে বোঝায়। ডাটিভ কেস, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট কে বোঝায়। আর গেনিটিভ কেস, এটা হচ্ছে পসেসিভ কেস কে বোঝায়। গেনিটিভ কেসটা আপনাদের এ অনে লাগবে না, A2 তে লাগবে। আর যে আছে এই বাকি তিনটা, তিনটা আপনাদের এ অনে লাগবে। আচ্ছা, পরে আসে হচ্ছে যার মানে তিন ধরনের জেন্ডার রয়েছে: একটা হচ্ছে মাস্কুলিন পুরুষবাচক, ফেমিনিন স্ত্রীবাচক, আর হচ্ছে নয়টার বস্তুবাচক। আর যার মানে এই যে এই তিনটা আর্টিকেল আছে: ডেয়া, ডি, ডাস। ডেয়া হচ্ছে মাস্কুলিন, অর্থাৎ পুরুষবাচক কিছুর ক্ষেত্রে আমরা ডিয়া বসাবো। ফেমিনিনের ক্ষেত্রে ডি বসাবো। আর নয়টার ক্ষেত্রে ডাস বসাবো। যেমন এই যে মাস্কুলিন ডিয়া মান। ডিয়া মান কি? মানে মানুষটি বা সরি ছেলেটি, এরকম। আর তারপর হচ্ছে ডি ফাও। ফাও মানে আমরা কি জানি? মহিলার ক্ষেত্রে ফাও বলি না? ডি ফাও। ডাস গোল্ড, এটা হচ্ছে বস্তুবাচক। ডাস গোল্ড অর্থ হচ্ছে স্বর্ণ। ডাস গোল্ড। এটুকু কি বুঝতে পারছেন? যে এখন আপনারা বুঝবেন, আমি বলি। ডিয়া, আচ্ছা, এই মূলত আর জার্মানির যে আর্টিকেল আছে এটা খুবই একটা মানে ঝামেলা। এটা আপনারা যতই পড়েন, মানে এটা যতই বুঝেন এরপরও বুঝার মতো হবে না। এটা আপনাদের আহ যদি একদম ভালো করে শিখতে হয় তাহলে এই যে নাউনের আগে যে আর্টিকেল গুলো আছে এই সব আপনার মুখস্থ করতে হবে। এছাড়া রুলস অনুযায়ী আপনি মিলায় পারবেন না, এরপরও কিছু রুলস থাইকেই যায়। যে কোথায় কোথায় দেয়া হবে, কোথায় ডি হবে, কোথায় ডাস ব্যবহার করা হবে। কিছু রুলস আছে, কিন্তু রুলস অনুযায়ী যদি আপনি করতেও চান দেখা গেছে আপনি এতটাও পারবেন না। এটার একটাই যে আপনি যখন নাউন শিখবেন, অর্থাৎ কোন ওয়ার্ড শিখবেন নাউনের, এই ওয়ার্ডের সাথে যদি যে আর্টিকেল থাকবে এই আর্টিকেল সহ মুখস্থ করা, মানে ভোকাবুলারি গুলো আর্টিকেল সহ মুখস্থ করতে হবে। তাহলে একমাত্র আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এইটুকুতে আপু আর্টিকেল কি আরো আরো কি আছে? জি। ডিয়ার ডিডাস সারা। না, এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে বেস টেম্পড আর্টিকেল। তারপরে এগুলো আরো বিশ্লেষণ আছে, কিন্তু এটা যেহেতু বেসিক এই জন্য আজকে আমরা অ্যাডভান্সে যাব না।
এইটাই, এই তিনটাই মূলত মেইন আর্টিকেল। তারপর এইগুলারে মনে করেন বিভিন্ন রূপে চেঞ্জ হয়, বিভিন্ন রূপে চেঞ্জ হয়, এছাড়া কিছু না। এই তিনটাই হচ্ছে মেইন আর্টিকেল। আচ্ছা, আমরা এখন এটা তো জানি তাই না, যে যার মানে কয়টা কেস আছে? কেস আছে যে চারটা, নমিনেটিভ আছে। ভেস্পিয়াল অর্থটা কি? জি। ভেস্পিয়াল অর্থ কি? কোনটা? ও, বিস্পেল অর্থ হচ্ছে এক্সাম্পল, বিস্পেল অর্থ হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা মনে ছিল, জি। মনে ছিল না এই অর্থটা। ও আচ্ছা, সমস্যা নাই, এরকমই ভুলবেন শিখবেন। আচ্ছা, তাহলে আমরা এটা জানি না যে যার মানে কয়টা কেস আছে? জানি তো এখন, তাই না? চারটা। হ্যাঁ, চারটা। নমিনেটিভ কেস, অ্যাকুজেটিভ কেস, ডাটিভ কেস, আর হচ্ছে গেনিটিভ কেস। এই সবগুলোরই আলাদা আলাদা বিশ্লেষণ আছে। আজকে আমরা নমিনেটিভ কেসের বিশ্লেষণ দেখব। আচ্ছা, তারপর আমরা কি জানলাম? যার মানে তিন ধরনের জেন্ডার রয়েছে: মাস্কুলিন, ফেমিনিন, ফেমিনিন নয়টর। মাস্কুলিন হচ্ছে পুরুষবাচক, ফেমিনিন হচ্ছে স্ত্রীবাচক, আর নয়টর হচ্ছে বস্তুবাচক। তারপর আমরা কি জানলাম? যে যার মানে তিনটা আর্টিকেল আছে। আর এই সব থেকে এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের সব থেকে বেশি পেঁচালজনক জিনিসই হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল নিয়ে একদম B1 বলেন, B2 বলেন, সব জায়গায় যায় পেঁচে পড়তে হয়। এটা অনেক ঝামেলার। তাও ভয় পাওয়ার কিছু নাই, মানে ইজি করে নিলে সব ইজি হয়। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা দেখবো কি যে এই ডিআর এর ব্যবহারটা কিভাবে হবে, তাই না? ডিআর, ডি, ডাস, এগুলা কিভাবে ব্যবহৃত হবে, কিভাবে ব্যবহার করা যাবে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ডিয়া। ডিয়া কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা হচ্ছে মাস্কুলিন। আর এই ডিয়াটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত করবো, মানে কোন কোন ওয়ার্ডের সাথে আমরা এই ডিয়াটা ইউজ করবো। আচ্ছা, সপ্তাহের নামের আগে অলওয়েজ কি হবে? ডিয়া হবে। সপ্তাহের নামগুলো কি আমরা জানি না? হুম। হুম, জি। মনটাগ, ডিনস্টাগ, জি। ডোনাস্টাগ, হ্যাঁ, এগুলোর আগে কি আছে? ডিয়া আছে, দেখবেন। ডিয়া মনটাগ, ডিয়া ডোনাস্টাগ, ডিয়া ডিনস্টাগ। ওকে, এই সপ্তাহের নামের আগে, সরি, কি হলো রে ভাই? আচ্ছা, সপ্তাহের নামের আগে ডিয়া হবে। তারপর হচ্ছে মাসের নামের আগে ডিয়া হবে। মাসের নামের আগেও কি হবে? ডিয়া হবে। সিজনের নামের আগে ডিয়া হবে। ওয়েদারের আগে, মানে ওয়েদারের যে নামগুলো আছে, ওয়েদারের নামগুলোর আগেও কি হবে? দেয়া হবে। তারপর আরো আছে হচ্ছে বিভিন্ন কার কোম্পানি নামের আগে দেয়া হবে। বিভিন্ন ব্র্যান্ডের কার কোম্পানি আছে না, এই কার কোম্পানি জি। নামের আগেও এই ডিয়া আর্টিকেলটা ইউজ হবে, দেয়া হবে। তারপর ড্রিঙ্ক জাতীয় নামের আগে দেয়া হবে, যেমন ওয়াটার আর দেয়া ভাষা, এরকম। যে ড্রিঙ্ক জাতীয় নামের আগে দেয়া হবে। তারপর হচ্ছে পুরুষবাচক শব্দের আপু, আগে। এখানে শুধু কি কার কোম্পানি নাকি যে কোনো কোম্পানি হবে? জি, জি ভাইয়া। কি শুধু কার কোম্পানি নাকি যে কোনো কোম্পানির নামে? না না না, কার কোম্পানি, বিভিন্ন কার কোম্পানি নামের আগে দেয়া হবে। তারপর হচ্ছে ড্রিঙ্ক জাতীয় নামের আগে দেয়া হবে। তারপর পুরুষবাচক শব্দের আগে দেয়া হবে। বুঝতে পারছেন ডিয়ার ব্যবহার গুলো? এগুলো আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? এই সবগুলা মুখস্থ করতে হবে, যে সপ্তাহের নামের আগে দেয়া সিজনের হবে। নাম। তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে, আর্টিকেলটা একটু সহজ হবে। এটা একটু সহজ হবে, মনে করেন এটা শিখলে আপনার 30% হবে। আর 70%ই আপনার ওইভাবে মুখস্থ করতে হবে। যে যে কোনো ওয়ার্ডের সাথে যে আর্টিকেলটা হবে, এই আর্টিকেল সহ ওয়ার্ডটা আপনার মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? আপু, সিজনের নাম কি পড়ানো হয়েছিল? না, সিজনের নাম পড়ানো হয়ে আছে। আমি আপনাদেরকে এই সিজনের নামগুলো কালকে ভোকাবুলারি হিসেবে দিয়ে দিব। আচ্ছা, তারপর আমরা এখন কি দেখছি? যে ডিআর এর ব্যবহার, তাই না? আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন? কথা বলেন, রেসপন্স করেন। যে যেখানে বুঝবেন না জি। আমাকে বলেন। আপুরা আছেন, আপুরা কি বুঝতে পারতেছেন? আপু। আচ্ছা, এখন আমরা মানে ডিআর এরটা দেখলাম, এখন আমরা দেখবো ডি। ডি কোথায় কোথায় ইউজ হয়, ডিটা আমরা কোথায় কোথায় ইউজ করব। আচ্ছা, গাছের নামের আগে ডি হবে। বিভিন্ন গাছের নামের আগে কি হবে? ডি হবে। ফুলের নামের আগে ডি হবে। সর্বপ্রথম ফুলের নামের আগে কি হবে? ডি হবে। তারপর হচ্ছে ভোকেনটাকের আগে ডি হবে, ভোকেনটাক।
এটা কিন্তু ভোকেল টাক একটা ওয়ার্ড। ওকে, ভোকেল টাক। ভোকেল টাকের আগে ডি হবে, যেমন ডি ভোকেল টাক, উইকডে। ডি ভোকেল টাক, আচ্ছা ভোকেল টাকের আগে ডি হবে। তারপর মহিলা ও মহিলা প্রাণীদের আগে ডি হবে, অর্থাৎ আপনি যদি মহিলা কোনো কিছু বলতে চান মহিলার বিষয়ে, তাহলে এর আগে ডি হবে। আবার মহিলা প্রাণীদের আগে ডি হবে। নাম্বারের ক্ষেত্রে ডি হবে, নাম্বারের ক্ষেত্রেও ডি হবে। তারপরে যে মোটর সাইকেল, জাহাজ, বিমান, এরোপ্লেন, এইসব নামের আগেও ডি হবে। আপনি যদি যার মানে মোটর সাইকেল বলতে চান তাহলে এর আগে কি বলতে হবে, ডি। আর মোটর সাইকেলকে যার মানে বলা হয় হচ্ছে ডি, মোটরাট। হ্যাঁ, মোটরাট, তাহলে এখানে কি হবে, ডি মোটরাট, এরকম। তারপর হচ্ছে সাধারণত নাউনের পরে ই থাকলে, যদি কোনো নাউনের ওয়ার্ডের শেষে ই থাকে তাহলে ডি হবে। সাধারণত নাউনের পরে যদি ই থাকে তাহলে কি হবে, ডি হবে। বুঝতে পারছেন এই যে ডি কোথায় কোথায় ইউজ হবে? জি, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো বুঝার থেকে বেশি কি করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখবো কি ডাস। এই ডাসটা আমরা কোথায় ইউজ করব? ডাস তো মূলত নয়ার্টর, হ্যাঁ, যে বস্তুবাচক। আচ্ছা, বছরের নামের আগে ডাস হবে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা কি দেখছিলাম যে মাসের নামের আগে কি হবে? মাসের নাম, ডি। সপ্তাহের নাম, না না, দিন আর দিয়া। এই যে মাসের নাম, সপ্তাহের নাম, প্রথমটা। এগুলোর আগে হচ্ছে দিয়া হবে। আবার বছরের নামের আগে কি হবে, ডাস হবে। বছরের নামের আগে ডাস হবে, যেমন ডাস ইয়ার। বুঝতে পারছেন? তারপর হচ্ছে ইয়ং পার্সন, ইয়ং পার্সনের ক্ষেত্রে ডাস হবে। আপনি যদি ইয়ং পার্সন নিয়ে কোনো কথা বলতে চান সেই ক্ষেত্রে কি হবে, ডাস হবে। তারপর হচ্ছে এই যে ক্যাফে, রেস্টুরেন্ট, হোটেল, সিনেমাস, এই সব ক্ষেত্রে ডাস হবে। এই সব ওয়ার্ডের আগে কি হবে, ডাস হবে। তারপর হচ্ছে টাউনস এন্ড কান্ট্রিজ এর আগে, নামের আগে কি হবে, ডাস হবে। হ্যালো, বুঝতেছেন? জি। তাহলে এইটুকু কি ক্লিয়ার আপনাদের? হুম, মানে ডিয়া, ডি, ডাস এই সম্পর্কে একটু আইডিয়া আসছে? হ্যাঁ। জি আপু। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা ফার্স্টে কি দেখছি, যে এখানে চারটা কেস আছে না? এই চারটা কেসের আজকে আমরা এই একটা কেস সম্পর্কে জানবো। এটা হচ্ছে নমিনাটিভ কেস। নমিনাটিভ কেস কি, কিভাবে ব্যবহৃত হয়, আজকে আমরা তাই দেখব। আচ্ছা, নমিনাটিভ কেস। নমিনাটিভ কেস হচ্ছে এক, সরি, নমিনেটিভ কেস হচ্ছে একটি নাউনের বেস ফর্ম। এটি বলে দেয় একটি সেন্টেন্সের সাবজেক্ট কোনটি হবে। অর্থাৎ এই নমিনেটিভ কেসটাই মূলত একটা সাবজেক্ট। এই যে মূলত বলা যায় যে একটি সাবজেক্টে একটি নমিনেটিভ কেস। যেমন ইস schreibe etwas, আমি কিছু লিখতেছি, এই যে এখানে ইস, এটা কি সাবজেক্ট না? এটাই একটা নমিনেটিভ কেস। মানে এই সাবজেক্টটাই কি একটা নমিনেটিভ কেস। তারপর আরো আছে হচ্ছে ডু কোস্ট ফ্লাইশ, তুমি মাংস রান্না করতেছো, সেক্ষেত্রে এই যেখানে ডু, ডুটা কি একটা নমিনাটিভ। তারপরে যে ডাস আউটো ইস্ট কাপুট, মানে কি গাড়িটি ভেঙে গেছে, এই ডাস আউটো, এটা কি একটা নমিনাটিভ কেস। অর্থাৎ যে কোনো সাবজেক্ট হোক, এই আপু, সাবজেক্ট, নমিনাটিভ অর্থ কি নামবাচক? নামবাচক বলতে কি, এটা একটা সাবজেক্ট। সাবজেক্ট কি আচ্ছা, নাম সাবজেক্ট মূলত কি বোঝায়? কোনো কিছুর নাম কি কি মূলত সাবজেক্ট বলে না, এটাই তো সাবজেক্ট, তাই না? আমি, তুমি, সে, মারিয়া, সোনিয়া, এইসবই তো সাবজেক্ট, তাই না? আর হ্যাঁ। এই সাবজেক্টই হচ্ছে একটাই নমিনাটিভ কেস। এই সাবজেক্টটাকে মূলত নমিনাটিভ কেস বলে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। মনে করেন আপনি যদি দিয়া দিয়ে কাউকে প্রশ্ন করেন যে তুমি কি খাচ্ছো, হ্যাঁ, তখন আপনি কি বলবেন, যে আমি ভাত খাচ্ছি। হ্যাঁ, এই যে ভাত খাচ্ছি, এটাও কিন্তু একটা নমিনেটিভ কেস। আপনি এটা দিয়ে প্রশ্ন করলেন ভাত দিয়ে, ক্রিয়া এবং ভাত দিয়ে প্রশ্ন করলে যে আনসার আসবে এটাই মূলত নমিনেটিভ। আর খুব সহজে বলা যায় যে যে কোনো কোনো কিছুর সাবজেক্টই হচ্ছে নমিনেটিভ কেস। এটা একটা সাবজেক্ট, এটা একটা নমিনেটিভ কেস। হুম,
এই জন্য এই নমিনেটিভ কেসকে কি বলা হয়? সাবজেক্টিভ কেস বলা হয়। আমি আবার দেখাই। এই যে এখানে আমি কি দিছি, নমিনেটিভ কেস। এটা হচ্ছে একটা সাবজেক্টিভ কেস, অর্থাৎ এটা একটা সাবজেক্ট। আর এই যে অ্যাকুজাটিভ কেস, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা মূলত অবজেক্টকে ইঙ্গিত করে। আমরা আর ওই দিকে না যাই, আমরা নমিনেটিভ নিয়ে আসি, নমিনেটিভে থাকি। আপনারা যখন উদাহরণ পাবেন তখন আবার আর আবার ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে এটা তো এখন বুঝতে পারছেন কি যে নমিনেটিভ কেসটা মূলত কি? জি জি আপু বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা, এখন দেখি যে এই যে দেয়া, ডি, ডাস, এটা এটা এটাকে কি বলা হয়? ডেফিনেট আর্টিকেল। ইংলিশে হচ্ছে ডেফিনেট আর্টিকেল, আর জার্মানে বলা হচ্ছে বেস্টিমেট। আর বেস্টিমটে আর্টিকেল, বেস্টিমটে আর্টিকেল। আর এই বেস্টিমটে আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট। আরেকটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল বা উনবেস্টিমটে আর্টিকেল, এটি হচ্ছে অনির্দিষ্ট। এখন আপনারা বলেন যে নির্দিষ্ট কি বা অনির্দিষ্ট কি? এখন বেস্টিমটে আর্টিকেল যেমন এখানে আছে কি, দেয়া মান, মানুষটি। কিন্তু এখানে কি আছে? আইন মান, একটি মানুষ। আচ্ছা, একটি মানুষ, এটা কি আপনি উল্লেখ করতে পারবেন? মানে এটা কি কোনো নির্দিষ্ট আছে? এটা কিন্তু একটি মানুষ, এখন যে কোনো জি মানুষই হইতে পারে, তাই না? আপনি হইতে পারেন, আমি হইতে পারি। এখানে একটি মানুষ বলতেছে। কিন্তু দেয়া মান, মানুষটি মানে কি? মানে উল্লেখ করতেছে যে মানুষটি মানে এই মানুষটি, তাই না? জি এই যে নির্দিষ্ট, যেটা যে নির্দিষ্ট করে একদম উল্লেখ করে বলা হয় যে হ্যাঁ এই কুকুরটি বা এই মানুষটি, সেই ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে বেস্টিমড আর্টিকেল। সেই ক্ষেত্রে এই যে দেয়া, ডি, ডাস, এগুলা ইউজ হবে। আর যদি অনির্দিষ্ট বা উনবেস্টিমড হয়, সেই ক্ষেত্রে যে আইন, মানে এগুলো আর্টিকেল হিসেবে ইউজ হবে। আইন, আইনে, আইন, এরকম। যেমন এখানে আছে দেয়া মান, আর এখানে কি মানুষটি, এখানে আছে আইন মান, একটি মানুষ। তারপর এখানে আছে ডি ফাও, মানে মহিলাটি। আর এখানে কি আছে? আইনে ফাও, একটি মহিলা। এখানে আছে ডাস কিন্ড, বাচ্চাটি। এখানে আছে আইন কিন্ড, একটি বাচ্চা। তারপর এখানে আছে কি আছে? ডি অ্যালটার্ন, এটা কি? প্লোরাল। এটা কি? প্লোরাল। অ্যালটার্ন মানে কি কে জানেন? অ্যালটার্ন অর্থ কি? হুম? প্যারেন্ট রাইট, নাকি? প্যারেন্টস। এখন প্যারেন্টস, এখানে কিন্তু মা বাবা দুইজন মিলায় প্যারেন্টস, তাহলে এটা কি প্লোরাল না? হুম? হ্যাঁ। হ্যাঁ। আর প্লোরালের ক্ষেত্রে এই যে ডি হবে অলওয়েজ, ওকে? প্লোরালের ক্ষেত্রে ডি হবে। তাহলে প্লোরালের ক্ষেত্রে কি হয়েছে? ডি অ্যালটার। আবার এই যে ইনডিফিনিট আর্টিকেল বা উনবেস্টেড আর্টিকেল আমাদের কিন্তু প্লোরালে কিছুই হবে না। যেমন আমি এটা বলতে পারবো যে মানুষগুলো, কিন্তু আমি কি এটা বলতে পারবো যে একটি মানুষগুলো? এভাবে কি বলতে পারবো? বা একটি কুকুরগুলো, এভাবে কি বলা যাবে? হুম? না। এই হ্যাঁ, যেহেতু এবার বলা যাবে না যে একটি মানুষগুলো, একটি কুকুরগুলো, এই জন্য ইনডিফিনিট আর্টিকেল বা উনবেস্টিমড আর্টিকেলের মধ্যে কোনো প্লোরাল ফর্ম হবে না, প্লোরালে কোনো কিছু ব্যবহার হবে না। কিন্তু ডেফিনিট আর্টিকেলে ঠিকই হবে, যেমন ডি আর্টিকেল। আচ্ছা, আমরা একটু ভালো করে বুঝি। এই যে যেমন দেখেন, এখানে কি আছে? একটি ছেলে, মানে কি? আইন ইয়ুঙ্গে, আইন ইয়ুঙ্গে। আবার কি আছে? ছেলেটি, তাহলে আমরা কি লিখছি? দেয়া ইয়ুঙ্গে। যখন ছেলেটি লিখছি তখন বেস টিমটা হয়েছে, এই জন্য এখানে কি হয়েছে? দেয়া ইউজ হয়েছে। আবার যখন একটি ছেলে লিখছি তখন কি হয়েছে? আইন হয়েছে, তাই না? তারপর দেন একটি আম, এখানে আমরা কি লিখছি? আইনে মাঙ্গো, আইনে মাঙ্গো। আর যখন লিখছি আমটি তখন কি লিখছি? ডি মাঙ্গো, ডি মাঙ্গো, তাই না? আচ্ছা, তারপর আমরা এখানে আরেকটু জি। আসি। যেমন এটা মাস্কুলিন কি? দেয়া, তাই না? একটু আগে আমরা দেখে আসছি মাস্কুলিন হচ্ছে দেয়া। আর এই দেয়াটা যখন মানে মানে উনবেস্টমেন্ট হবে তখন কি হবে? আইন হবে। ফেমিনিন হচ্ছে ডি, ডিটা যখন উনবেস্টিমড হবে তখন কি হবে? আইনে হবে। একটা ই কিন্তু যুক্ত হইতেছে, তাই না? ফেমিনিনের ক্ষেত্রে একটা ই যোগ হবে, অর্থাৎ যদি আর্টিকেল ডি থাকে আর এটা যদি আমরা উনবেস্টিমেন্ট হিসেবে লিখতে চাই তাহলে আমাদের আইনে মানে ই যুক্ত করতে হবে। তারপর হচ্ছে নয়াটার ডাস্ট স্কিন, এটার ক্ষেত্রেও সেম আইন, এখানে কোনো পরিবর্তন নাই। বুঝতে পারছেন এটা ডেফিনেট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে পার্থক্য আর কিভাবে ব্যবহার করবেন? জি। হ্যাঁ। আচ্ছা, যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে বলবেন।
আবার না বুঝা বললেন না যে বুঝতে পারি নাই, আমি বারবার বুঝাই দিব, আমার কোনো সমস্যা নাই। তাহলে এটা ক্লিয়ার না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা আসি আরেকটার মধ্যে। আচ্ছা, বেস্টিমটা আপু আর্টিকেল। নোয়েটার, জি বলেন। নোয়েটার অর্থ কি? কোনটা? উপরের দিকে। উপরের দিকে কোনটা? নোয়েটার, ও ডাস্ট কাইন্ড। নয়াটার, আচ্ছা এটা হচ্ছে নয়াট্রাম। এটা মূলত কি বস্তুবাচক। আমরা কি, আপনি ওখানে দেখেন নাই? এই যে নয়াটার বস্তুবাচক। এটাকে আমরা আমরা কি ইংলিশে পড়ি নাই বা বাংলাতে পড়ি নাই? পুরুষবাচক, স্ত্রীবাচক, বস্তুবাচক বা ক্লিবলিঙ্গ যেটাকে বলে, ক্লিবলিঙ্গ, এটাই মূলত নয়াটার। জি। এটা কি যার মানে বলা হচ্ছে নয়াটার বা নয়াট্রাম, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি আচ্ছা। তাহলে আমাদের এই ডেফিনেট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল নিয়ে কোনো প্রবলেম নাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি জানি বেস্ট আর্টিকেল কি? ডিয়ার ডিডাস। ডিয়ার ডিডাস। আর এটা কি বাংলাতে কি বলা হয় মূলত? এটা নির্দিষ্ট। হচ্ছে নির্দিষ্ট। আর উন বেস্ট আর্টিকেল কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আইন অনির্দিষ্ট। আইনে। হ্যাঁ, আইন, আইনে, আইন। তারপর এখন আমরা একটা কি শিখবো? নেগেটিভ আর্টিকেল। অর্থাৎ নেগেটিভ বলতে কি বোঝায়? না বোধক বোঝায় না? জি। হ্যাঁ। আচ্ছা, নেগেটিভ আর্টিকেল এটাও আমরা কিভাবে ইউজ করবো? এই যে দেখেন, এখানে দিয়া, এটা আইন হইছে, এখানে জাস্ট কি হবে? কাইন। কাইন মান। আইন। কাইন মান। হ্যাঁ। দ্বিতীয় নাম্বার কি আছে? কাইনে। কাইনে দেখেন এখানেও ই যুক্ত হইছে, এখানেও ই যুক্ত হইছে ফেমিনিনের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ। কাইনে পাও। তারপর কি আছে? এই যে কাইন, আবার কাইন, মানে এটার সাথে কিন্তু এটার মিল আছে, জাস্ট মানে ওয়ার্ড গুলা চেঞ্জ, বাট নিয়ম কিন্তু সেম। এখানে আইন, এখানে কাইন, এখানে আইনে, এখানে কাইনে। এখানেও আইন, আবার এখানেও কাইন। আবার এটার ক্ষেত্রে প্লুরাল আছে, যেমন এই যে কাইনে। প্লুরালের ক্ষেত্রে কি হবে? কাইনে। ওকে। আমরা এক্সাম্পল দেখি। যেমন এই যে এখানে একটি কুকুর আছে, এখানে একটি কুকুর আছে। এখন কোন কুকুরের কথা বলছে এটা কিন্তু জানেন না, যে কোনো একটি কুকুর থাকতে পারে, তাই না? এই জন্য এখানে কি হয়েছে? হিয়া ইস্ট আইন হুন, তাই না? এখানে কি হয়েছে? আইন হয়েছে না, কারণ এটা অনির্দিষ্ট। সরি, হেয়া ইজ আইন হোম। আবার এখানে কুকুরটি আছে, মানে কি এখানে নির্দিষ্ট একটা কুকুর কথা বলতেছে যে এখানে কুকুরটি আছে। এই জন্য এখানে কি হয়েছে? হেয়া ইজ ডিয়া হোম। দেখছেন? এখানে যে নির্দিষ্ট, এই জন্য এখানে কি হয়েছে? ডিয়া। হেয়া ইজ ডিয়া হোম। আর এখানে অনির্দিষ্ট ছিল, এই জন্য কি হয়েছিল? হেয়া ইজ আইন হোম। তারপর এখানে কি লাগছে? এখানে কোনো কুকুর নেই, তাহলে এটা কি লাগছে? হিয়া গিফট অ্যাস কাইনে হুন্ডে। দেখছেন? কাইনে, কাইনে হুন্ডে হয়েছে। আপু গিফট এস অর্থ কি? আমি বলি, এমনিতে তুমি এটা গিভেন থেকে আসছে, যে গিভেন থেকে। এখন এই যার মানে মনে করো অনেক ব্যতিক্রমী আছে, তাই না? এই ব্যতিক্রম থেকে এরকম যে হিয়া গিফট এস, এমনিতে গিভে, গিভেন তো হচ্ছে দেওয়া। তো এটা সেন্টেন্সের ভাবে আসছে কি জানি। আচ্ছা, তাহলে এখানে হেয়ার গিফট এস কাইনে হুন্ডে। তাহলে এখানে কি হলো? কাইনে হুন্ডে হয়েছে না, কারণ এটা নেগেটিভ, তাই না? এখন আপনারা এটা তো বুঝতে পারছেন যে নেগেটিভ ওয়ার্ড যদি আপনারা করতে চান তাহলে কিভাবে হবে। যদি নির্দিষ্ট করে একটা ওয়ার্ড, মানে নির্দিষ্ট কাউকে কিছু বলতে চান, তাহলে কিভাবে আপনারা সেন্টেন্সটা মেক করবেন, বা অনির্দিষ্ট ভাবে বলতে চাইলে কিভাবে মেক করবেন, এটুকু বুঝতে পারছেন না? হ্যাঁ। আপু এই বাক্য কি হেয়ার কাইনে হুন্ডে, এইটা কি হয়? এখানে হচ্ছে, এখানে কোনো কুকুর নেই, হিয়ার গিফট এস কাইনে হুন্ডে। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে পসেসিভ। গিফট আর জি, গিফট এস কি এগুলো কি ফ্রেজ আকারে ব্যবহার করছে? ফ্রেজ আকার বলতে? ইংলিশে যে ফ্রেজ থাকে না। আচ্ছা আমি বলি ভাইয়া, এটা নিয়ে আপনি এখন এত মাথা ঘামায়েন না, এটা তো জাস্ট একটা ওয়ার্ড, যার মানে কিন্তু অনেক ব্যতিক্রম থাকে, এক্সেপশনাল যেগুলাকে বলে। এত এক্সেপশনাল নিয়ে যদি করেন তাহলে পরে যে মেইন টপিকটা বুঝতেছেন, আগে এই টপিকটা বুঝেন যে হ্যাঁ আমি এই টপিকটা বুঝতে পারছি কিনা। যদি আপনি আজকে যে টপিক, এই টপিকটা যদি আপনি আজকে বুঝতে পারেন তাহলে ওই বিষয় নিয়ে আরেকদিন
আরেকটা টপিকে বুঝে যাবেন। বুঝতে পারছেন? বিপদটা হচ্ছে এরকম, যে যে টপিক নিয়ে আমি ক্লাসটা করতেছি এই টপিকটা আমি ক্লিয়ার কিনা। এই টপিকটা আগে ক্লিয়ার হন যে আপনি এই নমিনাটিভ, তারপর বেস্ট টেমটে আর্টিকেল, বেস্ট টেমটে আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল, এগুলা নিয়ে আপনি ক্লিয়ার কিনা। হ্যাঁ, বুঝতে পারছি। জি। আচ্ছা, যদি ওইগুলো বুঝতে পারেন তাহলে এটা হচ্ছে পসেসিভ আর্টিকেল ইন নমিনাটিভ। আচ্ছা, আমরা তো জানি কি ঈশ্বর তো কি আমি, তাই না? হ্যাঁ। ঈশ্বর তো আমি। এখন যদি আমি বলতে চাই যে আমার একটি কুকুর আছে, বা আমার এই আমার সেই, তাহলে আমরা কিভাবে বলবো, তাই না? তখন তো আমরা ইস বলতে পারবো না, কারণ ঈশ্বর তো তো আমি। এখন নমিনাটিভের ক্ষেত্রে এই যে পসেসিভ এগুলো ইউজ হয়। মাস্কুলিনের ক্ষেত্রে, মাস্কুলিন যদি হয়, মাস্কুলিন মানে পুরুষবাচক, তাহলে আমরা যদি আমার লিখতে চাই তাহলে আমরা কি লিখবো? এই যে মাইন। কি লিখবো? মাইন। ইসটাই মাইন হয়ে যাবে। তারপর ফেমিনিনের ক্ষেত্রে এটা কি হবে? মাইনে। নয়প্রামের ক্ষেত্রে কি হবে? মাইন। প্লুরালের ক্ষেত্রে কি হবে? মাইনে। এটা বুঝতে পারছেন? আবার ডু, ডু মানে কি? তুমি। আর এই যে পসেসিভ, মাস্কুলিনের ক্ষেত্রে ডাইন অর্থাৎ তোমার, ফেমিনিনের ক্ষেত্রে ডাইনে তোমার, নয়ট্রামের ক্ষেত্রে ডাইন, প্লুরালের ক্ষেত্রে ডাইনে। এটা সবটা মুখস্থ করতে হবে। ইয়া অর্থ কি? সে না? হ্যাঁ। জি। এটারও যদি আপনি পসেসিভ ফর্ম করতে চান তাহলে কি লিখতে হবে? জাইন, জাইনে, জাইন, জাইনে। তারপরে যে ভিয়া অর্থ কি? আমরা। এই যে ভিয়াটা যদি আপনি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনার কি লিখতে হবে? এই যে উনজিয়া, উনজিয়ারে। এটা হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে উনজিয়া, আর ফেমিনিনের ক্ষেত্রে উনজিয়ারে। আবার নয়ট্রামের ক্ষেত্রে উনজিয়া, প্লুরালের ক্ষেত্রে উনজিয়ার। এটা দেখেন, এটা ব্যাপারটা কিন্তু ইজি। মাস্কুলিনে আপনার যা হবে, নয়ট্রামে আপনার তাই হবে। আবার ফেমিনিনে আপনার যা হবে, প্লুরালেও আপনার তাই হবে। জাস্ট আপনার শিখতে হবে, জাস্ট দুইটা মানে দেখে মনে হইতেছে অনেক, বাট আপনার এই যে এই মাস্কুলিন আর ফেমিনিন এই দুইটা শিখলেই কিন্তু হয়ে যেতেছে, কারণ মাস্কুলিনের সাথে নয়ট্রামের একদম ফুল ম্যাচিং, আবার ফেমিনিনের ক্ষেত্রে প্লুরালের ফুল ম্যাচিং। জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে মাস্কুলিন আমরা যা বসাবো, নয়ট্রামে আমরা তাই বসাবো, ফেমিনিনে যা বসাবো, প্লুরালে তাই বসাবো। তাই না? হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো, এটা তাহলে আপনারা সবটা কি করবেন? মুখস্থ করে ফেলবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ক্লাস ক্লাসকে এইটুকুই ছিল, নমিনেটিভ কেস আর দিয়া আর হচ্ছে আমি বলি আর্টিকেল সম্পর্কে সিম্পল ধারণা, আর হচ্ছে নমিনেটিভ কেস সম্পর্কে ধারণা। এখন এই আর্টিকেল সম্পর্কে আর নমিনেটিভ সম্পর্কে কি আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে? জি। আসলে ক্লিয়ার হয়েছে নাকি ঝামেলা আছে? ঝামেলা থাকলে বলেন। না, ঝামেলা নাই। আচ্ছা, ঠিক আছে। আহ তাহলে তো আর্টিকেল বলেন। জি, জি আপু কি বলছেন আমি বুঝি নাই। আর্টিকেল সম্পর্কে আপনার শুরু থেকে একটু বলেন। আর্টিকেল সম্পর্কে, আচ্ছা। আচ্ছা, আপনারা কি নাউন কি এটা তো জানেন, তাই না? নাউন মূলত কাকে বলে? হুম। কোনো কিছু না। হ্যাঁ, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। আর এই নাউনের আগে মানে যার মানে, এই নাউনের আগে, প্রত্যেকটা নাউনের আগে একটা করে কি বসে? আর্টিকেল বসে। আর আর্টিকেল গুলা কি? জেন্ডার ওয়েতে বসে, মানে কি পুরুষবাচকের ক্ষেত্রে একটা আর্টিকেল বসে, স্ত্রীবাচকের ক্ষেত্রে একটা আর্টিকেল বসে, আবার নয়াগ্রাম অর্থাৎ বস্তুবাচকের ক্ষেত্রে একটা আর্টিকেল বসে। এই আর্টিকেল গুলা কি? এই যে দেয়া, দেয়া হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে বসবে, ডি হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে বসবে অর্থাৎ স্ত্রীবাচকের ক্ষেত্রে বসবে, আবার ডাস, ডাস হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে বসবে। তাহলে কি মানে আমরা যদি পুরুষবাচক কিছু বলতে চাই তাহলে আমাদের ডিয়ারটা ইউজ করতে হবে, যদি আমরা মহিলাবাচক বলতে চাই তাহলে আমাদের ডি ইউজ করতে হবে, আবার যদি বস্তুবাচক করতে চাই তাহলে কি ইউজ করতে হবে? ডাস ইউজ করতে হবে। এটা মূলত স্বাভাবিক একটা রুল, বাট এই রুলস অনুযায়ী সব আর্টিকেল বসে না। এই রুলস অনুযায়ী আপনি 30% পাইবেন, আর 70%ই মনে করেন ব্যতিক্রম।
একটার সাথে আরেকটা কোনো মিল নাই। দেখা গেছে পুরুষবাচক কিছু আপনি লিখতে গেলেন এর আগে দি বৈশা গেছে বা ডাক বৈশা গেছে। এই জন্য আপনাদের কি করতে হবে, এটা সম্পূর্ণটা আপনি যখন ওয়ার্ড মুখস্থ করবেন, অর্থাৎ কোনো নাউন আপনি মুখস্থ করবেন, সেই নাউনের সাথেও আপনার এই কি বলে আর্টিকেলটা মুখস্থ করে ফেলতে হবে, যে হ্যাঁ এই নাউনের সাথে এই আর্টিকেল, আর্টিকেল সহ আপনার নাউনটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে বেস্ট অপশন। আর এইভাবে রুলস অনুযায়ী আপনি 30% শিখতে পারবেন। আচ্ছা, তারপর হয়েছে মাস্কুলিনের ক্ষেত্রে আমরা কি বলছি, ডিয়া, এই জন্য এখানে কি হয়েছে, ডিয়া মান। ফেমিনিনের ক্ষেত্রে ডি পাউ। নয়টের ক্ষেত্রে ডাস গোল। তারপরে যে এগুলো তো আমরা দেখলাম, এই যে ডিয়া কোথায় ইউজ হয়, তারপর হচ্ছে ডি কোথায় ইউজ হয়, তারপর ডাস কোথায় ইউজ হয়, এগুলো তো আর দেখানোর কিছু না, এটা আপনাদের মুখস্থ করতে হবে। এখন বুঝতে পারছেন? ঠিক, বুঝতে পারলাম। আচ্ছা, আর বলি বাসায় বসে আরেকটু প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি সব শেয়ার করি।